আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। কেমন আছো তোমরা সবাই? তো কেমিস্ট্রির আরেকটা প্রবলেম নিয়ে আমরা হাজির হলাম। তো অ্যাকচুয়ালি আজকে তোমাদের একটা জাদু দেখানো হবে। সো কেন জাদুর ব্যাপারটা বললাম, কারণ এমন একটা টপিক নিয়ে এখন আমরা আলোচনা করব আজকে, যেটা শুধু তোমাদেরই কঠিন লাগতো তা না, আমারও কঠিন লাগতো, বাট আমি তারপরেও একটা টেকনিক ফলো করে খুব সহজে এটা মনে রাখতাম। সেটাই তোমাদেরকে শেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে দ্রবণে আয়ন শনাক্তকরণ, অর্থাৎ সহজ কথা, আয়ন শনাক্তকরণের সিক্ত পরীক্ষা। তো শিখা পরীক্ষার রঙগুলো নিয়ে আমি মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক যে সলিউশন, সেখানে আলোচনা করেছি, তোমরা ওটা দেখে নিও। আর আজকে আমরা পড়বো সিক্ত পরীক্ষা। তো এখানে সিক্ত পরীক্ষায় আমরা কি বিভিন্ন আয়ন শনাক্ত করব তাদের অধক্ষেপের রং দেখে, মূলত বর্ণ দেখে। তো পরীক্ষা যেহেতু আয়ন দুই ধরনের, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তো যেগুলো ক্যাটায়ন, এই ক্যাটায়ন শনাক্তকরণের পরীক্ষাকে আবার এভাবে বলে ক্ষারীয়মূলক শনাক্তকরণ। কেননা একটা ক্যাটায়ন, ধরো সোডিয়াম আয়ন, ক্যাটায়ন মানে তো প্লাস আয়ন, এই সোডিয়াম আয়নটা পেতে গেলে আমার একটা ক্ষার থেকেই কিন্তু পেতে হবে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যখন বিয়োজিত হবে তখনই কিন্তু এই সোডিয়াম আয়ন হবে। তাহলে যেহেতু ক্যাটায়ন আমরা ক্ষার থেকে পাই, তাই ক্যাটায়নের পরীক্ষাটাকে আমরা বলি ক্ষারকীয় বা ক্ষারীয়মূলক পরীক্ষা। আর অ্যানায়ন, ধরো সালফেট আয়ন, অ্যানায়ন মানেই তো ঋণাত্মক আয়ন, এই সালফেট আয়নটা কিন্তু আমরা পাই অ্যাসিড থেকে। এই সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়েই কিন্তু আমরা সালফেট আয়নটা পাবো। তাই অ্যানায়নের পরীক্ষা মানে আমরা বলি অম্লীয় মূলকের পরীক্ষা। তো প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের সিক্ত পরীক্ষা আমরা খুব সহজে আজকে মনে রাখবো। এর মধ্যে অ্যানায়নের খুব বেশি কঠিন কিছু না, অল্প কয়েকটা অ্যানায়ন এবং একটা একটা করে পরীক্ষা আছে, ওই পরীক্ষা দিয়ে উপস্থিত হওয়া যায়, নিশ্চিত হওয়া যায়। তো মূলত আজকে আমরা ক্যাটায়নমূলক বা ক্যাটায়ন বা ক্ষারীয়মূলকের শনাক্তকরণগুলো শিখব। তো শুরুতে আমি বলে দেই যে আসলে এটা তো মূলত প্র্যাকটিক্যালের বিষয়। তো এমসিকিউতে বিশেষ করে ভার্সিটি বা মেডিকেলে কোন প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলো আসে বিভিন্ন আয়ন, কোন আয়নটা কোন দ্রবণের সাহায্যে পরীক্ষা করা হয় এবং কোনটা উপস্থিতি, ম্যাক্সিমাম সব পরীক্ষায় তো উপস্থিতি বোঝা যায়, দু একটা আছে যেখানে এটা না থাকলে, অধক্ষেপ না পড়লে অর্থাৎ এটা নাই, অনুপস্থিত। তো পরীক্ষায় আসে কোন দ্রবণ ব্যবহার করা হয়, অর্থাৎ কোন দ্রবণের সাহায্যে কোন আয়ন শনাক্তকরণ করা হয়, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অধক্ষেপটা পড়লো, কোন আয়নের অধক্ষেপের রংটা কি, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করি। তো মনে রাখবা এভাবে, ফাইনালি আমাদের মনে রাখতে কিন্তু 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, কিন্তু পড়াতে একটু হয়তো বা 10 মিনিটের মতো লাগতে পারে। সো খেয়াল করো, আমি একটু এভাবে লিখি, আমি যেভাবে চার্ট করে দিচ্ছি তোমরা ওভাবে খাতা কলমে চার্ট করবা। তো প্রথমে আমি অ্যামোনিয়াম এটা লিখলাম, অর্থাৎ এই অ্যামোনিয়াম দিয়ে একটা হচ্ছে বিভিন্ন দ্রবণ আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, একটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এছাড়াও আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্রবণ, এন্ড অ্যামোনিয়াম দিয়ে আর একটা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ। তাহলে সর্বপ্রথম অ্যামোনিয়াম দিয়ে তিনটা দ্রবণ আমরা একসাথে লিখলাম, হাইড্রোক্সাইড, থায়োসায়ানেট, অক্সালেট। ওকে, এবার পটাশিয়াম দিয়ে আছে। তো পটাশিয়াম দিয়ে কি কি আছে? পটাশিয়াম দিয়ে প্রথমে আমি লিখব পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, এরপরে লিখব পটাশিয়াম ফেরিসায়ানাইড, and finally potassium pyro antimonate, and last one নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ। ওকে, তো এই হচ্ছে অ্যামোনিয়াম, পটাশিয়াম এবং নেসলার দ্রবণ।
অ্যামোনিয়াম দিয়ে 3টা, পটাশিয়াম দিয়ে কি 3টা, অ্যান্ড নেসলার দ্রবণ। সো এই দ্রবণগুলো দিয়েই মূলত বিভিন্ন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এবার আসা যাক প্রথমে যেটা বলি, তো আয়নগুলো ম্যাক্সিমাম আয়নগুলো কেউ আছে একটা প্লাস, কেউ আছে 2টা প্লাস, কেউ আছে 3টা প্লাস। তো প্রথমে মনে রাখো যে যেগুলো একটা প্লাস সেইগুলো এই যে নিচের 2টা, অর্থাৎ পাইরো অ্যান্টিমনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, এই দ্রবণ দ্বারা সোডিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়, আর নেসলার দ্রবণে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। একটা করে প্লাস, ঠিক আছে। অ্যান্ড বাদ বাকি যত দ্রবণ আছে এই দ্রবণগুলো দ্বারা 2 প্লাস এবং 3 প্লাস যারা আছে তাদেরকে শনাক্তকরণ করা যায়। ক্লিয়ার? তাহলে প্রথমে মনে রাখো ক্যাটায়নের যেগুলো একটা প্লাস সেগুলো হচ্ছে নিচের 2টা, পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সোডিয়াম, আর নেসলার দ্রবণ দিয়ে কি অ্যামোনিয়াম। এবার আসা যাক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দিকে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যত 2 প্লাস 3 প্লাস আয়ন আছে, ক্যাটায়ন আছে, যত বলতে আমি বোঝাচ্ছি তোমাদের বইয়ে যত আয়ন শনাক্তকরণের বিষয়গুলো আছে প্রত্যেকটা আয়ন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা কিন্তু কি করা যায়, এর উপস্থিতি জানা যায়। তাহলে এই সিকোয়েন্সটা তোমরা একটু মনে রাখো এভাবে। প্রথমে হচ্ছে আমার এই কলমের কালি মনে হয় শেষ। ওকে, সো এই সিকোয়েন্সটা মনে রাখো। সিইউতে মনে রাখো কু, তারপর ফা, কুফা। তো ফেরাস যেখানেই আছে 2টা একসাথে আছে, আগে 2 প্লাস পরে হচ্ছে 3 প্লাস। তাহলে আমি 2টা ফেরাস লিখলাম, কুফা এলো কে জানে। সেই সিকোয়েন্সটা বল, কুফা এলো কে জানে। ফা মানে ফেরাস 2টা থাকবে, তো যেখানেই ফেরাস নিয়ে আলোচনা হবে মানে ফেরাস ফেরিক আয়রন আর কি, এদের 2 প্লাস 3 প্লাস দুইটাই একসাথে থাকবে, এবং মনে রাখবে আগে 2 প্লাস পরে কি 3 প্লাস। তাহলে হাইড্রোক্সাইড দিয়ে সকল 2 প্লাস 3 প্লাস আয়ন শনাক্ত বা উপস্থিতি জানা যায়, এবং সিকোয়েন্সটা মনে রাখবা কুফা এলো কে জানে। এটা তোমরা লিখে নিতে পারো, আমি আর লেখাচ্ছি না। কুফা এলো কে জানে। ওকে, তো এখন আমরা সবাই জানি কপার এটা হচ্ছে 2 প্লাস, আর আয়রন প্রথমে 2 প্লাস পরে 3 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, জিঙ্ক হচ্ছে 2 প্লাস, লিখে দিলাম। এবার আসা যাক এই নামের মধ্যে কি আছে, ফেরো আছে। তা আমরা নিশ্চিত এই 2টাতেও, এই 2টা দ্বারাও আয়রন শনাক্তকরণ করা যাবে, আর আয়রন যেখানে থাকবে 2 প্লাস 3 প্লাস অবশ্যই থাকবে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো অক্সালেট দিয়ে একটা জিনিসই শনাক্তকরণ করা হয়, ক্যালসিয়াম আয়ন, এবং বাকি যে 3টা বাকি থাকলো প্রত্যেকটা দিয়েই আয়রন 2 প্লাস 3 প্লাস এর উপস্থিতি জানা যায়। তাহলে আমরা সহজেই এভাবে লিখে ফেলতে পারি, এখানে Fe প্রথমে 2 প্লাস, এখানে Fe 3 প্লাস। এটাতেও আমরা এভাবে লিখে ফেলতে পারি Fe 2 প্লাস, Fe 3 প্লাস। এছাড়া আরো 2টা আছে এখানে, এন্ড ফেরিসায়ানাইড সেটাতেও 2টা, একটা হচ্ছে Fe 2 প্লাস, Fe 3 প্লাস। তাহলে দেখো কত সহজ। প্রথমে যদি তুমি এটা লিখতে পারো, এরপরে এই সিকোয়েন্সটা মনে রাখা জরুরি, এবং এই সিকোয়েন্সটা মনে রাখতে গেলে কি করতে হবে, প্লাস আয়নগুলো শেষের 2টা, আগে সোডিয়াম, তারপরে হচ্ছে একটু বড় সেটা হচ্ছে অ্যামোনিয়াম নিচে। এবার ওয়েজ দিয়ে কুফা এলো কে জানে, আর অক্সালেটে শুধু ক্যালসিয়াম, বাকি সবখানেই Fe 2 প্লাস 3 প্লাস আছে। এর মধ্যে যেটা ফেরোসায়ানাইড সেখানে আরো 2টা আছে, একটা হচ্ছে এই যে কুফা এলো কে জানে, তা আসলে কুফাই জানে, আসলে কে জানে, কুফাই জানে। তাহলে কেউ যদি এই সিকোয়েন্সটা পারে আর পড়তে সময় লাগবে 2 থেকে 3 সেকেন্ড। ওকে, তাহলে আগে এতটুকু দেখো, অ্যামোনিয়ামের এই 3টা দ্রবণ দ্বারা এই আয়নগুলো শনাক্ত করা যায়। পটাশিয়াম দ্বারা কি, পটাশিয়ামের দ্রবণ 3টা দ্বারা এইগুলো, আর নেসলার দ্রবণ দ্বারা শুধুমাত্র অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। এই কারণে পরীক্ষায় কিন্তু আলাদা করে নেসলার দ্রবণটা আসে, একটাই আয়ন নেসলার দ্রবণ। ওকে, এবং নেসলার দ্রবণ কি এগুলো আসে, সো আমি ওগুলোতে যাচ্ছি না।
এখন আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কালার। আমরা কালার শিখব এবং কোনগুলো দ্বারা, কোন দ্রবণ দ্বারা কোন ক্যাটায়নের নিশ্চিতকরণ করা যায় এটা ইম্পর্টেন্ট। সবগুলাই তো উপস্থিতি জানান দেয়, একটা আছে অনুপস্থিতি, বাট কারা কারা নিশ্চিতকরণ সেটা আমাদেরকে শিখতে হবে। তো চলো আগে আমরা একটু রঙগুলো শিখি। তো রঙগুলো মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে, ব্যাপারটা আমি একটু গল্পের মতো করে বলি। ধরো কাউকে আমি অফার করছি যে এরকম বাসা চাই কিনা সে। তো আমি তাকে বললাম যে নীল সবুজ বাসা, আমি তাকে বললাম নীল সবুজ বাসা, মানে নীল সবুজ বাসা চলবে কিনা এরকম টাইপের, যে নীল সবুজ বাসা। সে বলল নাই লালসা, মানে তার বাসার প্রতি লালসা নাই। তখন আমি আবার অন্য একটা বাসার কথা বললাম যে নীল নীল বাসা। বসো, প্রথমে আমি কি বললাম, নীল সবুজ বাসা। সে বলল নাই লালসা। দেন আমি আবার বললাম নীল নীল বাসা। এবার সে একটু চিন্তা করে বলল নীল বাদামি সাদা বাদামি, অর্থাৎ সে যে কালারের বাসা চায় সেটা হচ্ছে নীল বাদামি সাদা বাদামি। অ্যাগেন এতটুকু আমি আবার বলি, তোমরা একটু ভাবো। নীল সবুজ বাসা, নাই লালসা। নীল নীল বাসা, নীল বাদামি সাদা বাদামি। ক্লিয়ার? এতটুকু, তাহলে দেখবা কালার সব শেষ। আবার 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 নীল সবুজ বাসা, নাই লালসা, আর নীল নীল বাসা। তখন সে বললো আচ্ছা নীল বাদামি সাদা বাদামি দিলেই হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো খেলা, সেটা হচ্ছে যে কথাগুলো বললাম সেটা আমরা এখন লিখে ফেলি। নীল সবুজ বাসা। ক্লিয়ার? নীল সবুজ বাসা, এই ওইছে। তারপর সে কি আনসার দিল? নাই লালসা, নাই লালসা। তারপর সে আবার অফার করলো, কি অফার করলো? নীল নীল বাসা, নীল নীল বাসা। দেন ফাইনালি সে কি বললো? আচ্ছা নীল বাদামি আর কি সাদা বাদামি। কি? নীল বাদামি সাদা বাদামি। এবার খেয়াল করে দেখো, সা মানে সাদা আর বা মানে বাদামি, কাহিনী শেষ। তবে যেখানে পাশাপাশি নীল আছে, যে ঘরে পাশাপাশি নীল আছে, প্রথমে হালকা তারপর না গাঢ়, তাহলে সেখানে প্রথমটা হচ্ছে হালকা নীল, তারপরেরটা হচ্ছে গাঢ় নীল। আর যেখানে সিঙ্গেল নীল আছে সেটা ডেফিনেটলি গাঢ় নীল, কারণ হালকার পর আলটিমেট টার্গেট কি হবে? গাঢ়। অর্থাৎ এখানে সিঙ্গেল নীল আছে, ওকে, এটা হবে গাঢ় নীল। আর কোথাও আছে সিঙ্গেল নীল, এই যে সিঙ্গেল নীল, তাহলে এটা হবে গাঢ়। আর একটা বাদামি হচ্ছে লালচে বাদামি, তো সেটা আলাদা করে পরে মনে রাখলেই হবে। তাহলে এই হচ্ছে দেখো কার কি বর্ণ। তাহলে দেখো তোমার এই লাইন আর এই লাইন মনে রাখতে হবে। এই লাইনটা বলতে ধরো 5 সেকেন্ড মনে হয় লাগবে না, লাগবে 5 সেকেন্ড? লাগবে না। বলি নীল সবুজ বাসা, নাই লালসা। নীল নীল বাসা, নীল বাদামি সাদা বাদামি। নীল সবুজ বাসা, নাই লালসা। নীল নীল বাসা, নীল বাদামি সাদা বাদামি। শেষ। আর এটা তো বললাম কুফা এলো কে জানে, শেষের দুইটাতে একটা প্লাস একটা প্লাস, ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট, বাকি সবখানি Fe2+3+। এর মধ্যে ফেরোসায়ানাইড যেটা, সেখানে আবার এই কুফা জানে এক্সট্রা অ্যাড আছে। আশা করি বুঝতে পারছো। এবার আসো কোনটা নিশ্চিতকরণ পরীক্ষা। আচ্ছা আমি বলি যে আসলে কাহিনীটা কি হলো। কাহিনীটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এই কপারের লবণে যদি আমরা দেই, তাহলে কপার এর লবণের একটা গাঢ় নীল অধক্ষেপ পড়বে। এখন সেই যৌগটার নাম কি সেটাও জানা উচিত, কিসের জন্য? প্র্যাকটিক্যালের জন্য। কিন্তু ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশনে সেটা কিন্তু আসে না। বাট তারপরে যদি তোমরা জানতে চাও, এটাও কিন্তু অনেক সহজ। আমি আসছি আগামী নিশ্চিতকরণ কোনগুলো। তো এখন এই পরীক্ষা দিয়ে যে কপারের গাঢ় নীল অধক্ষেপ পড়লো, তাহলে কি আমি নিশ্চিত যে এটা কপার? নিশ্চিত না, এটা হচ্ছে উপস্থিত। তাহলে কোনটা দিয়ে নিশ্চিত করা যায় সেটা আমাকে শিখতে হবে। মনে রাখবা অ্যামোনিয়ামের যে 3টা দ্রবণ আছে, এই প্রত্যেকটা দ্রবণ দিয়ে একটা করে ক্যাটায়ন নিশ্চিত করা যায়। এবার খেয়াল করো, হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে তো এতগুলো ক্যাটায়নের উপস্থিতি জানা যায়,
কিন্তু নিশ্চিত করা যায় একটা ক্যাটায়ন, সেই একটা ক্যাটায়ন হচ্ছে এলো, অ্যালুমিনিয়াম। সো কুফা যে এলো, এই আশাটা নিশ্চিত, তাহলে অ্যালুমিনিয়ামটাই হচ্ছে নিশ্চিত। আর থায়োসায়ানেট, এই যে নাই লিখছি, নাই মানে কি জানো? নাই মানে অ্যামোনিয়াম থায়োসায়ানেট আর এই ফেরাস লবণের দ্রবণে তার কোনো অধক্ষেপ পড়বে না। সো অধক্ষেপ না পড়া মানে কি, লবণ মানে অনুপস্থিত। ওকে, এখন এই যে ফেরিক লবণ, তাহলে এটা যেহেতু অধক্ষেপই পড়বে না, তাহলে নিশ্চিতকরণ হচ্ছে এই বাকি যেটা থাকলো সেটাই হচ্ছে নিশ্চিত। তাহলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে কি নিশ্চিত করা যায়? ফেরিক আয়ন। আর যেহেতু অক্সালেটের একটাই আছে, তাহলে সেটাই হচ্ছে তার নিশ্চিতকরণ পরীক্ষা। আর বাকি এখানে যা আছে এই সবগুলার প্রত্যেকটাই হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা। কি আমার কথা বোঝা গেছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, যা বলছিলাম যে এই অ্যামোনিয়ামের যে তিনটা দ্রবণ, প্রত্যেকটা দ্রবণ দিয়ে শুধু একটা জিনিসই কি নিশ্চিত করা যায়। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে শুধু অ্যালুমিনিয়াম নিশ্চিত করা যায়। অক্সালেটে তো একটা আয়নই, তাহলে এটাই উপস্থিত নিশ্চিত করা যায়। আর থায়োসায়ানেটের এটা তো নাই, তাহলে বাকি যেটা থাকবে সেটা নিশ্চিত করা যায়। আর বাকি যতগুলো দ্রবণ আছে এগুলো দিয়ে যত আয়নের ব্যাপার বলছি সবগুলাই কি তার নিশ্চিতকরণ পরীক্ষা। এক্সট্রা যেটা মনে রাখতে হবে, এই যে মানে হচ্ছে সাদা, তো এখানে এই সাদার ব্যাপারটা যদি বলি, এই সাদাটা হচ্ছে একটু জেলির মতো, আর এই সাদাটা হচ্ছে গুড়ার মতো, গুড়া। আর এই সাদা অধক্ষেপটা কি করে? ধীরে ধীরে নিচে জমতে থাকে। তাহলে মনে রাখবা, সাদা যেহেতু ধীরে নিচে জমতে থাকে, সাদা যেহেতু তিনটা, তাহলে জেলির গুড়া ধীরে ধীরে নিচে জমতে থাকে। তাই সাদার এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবা। জেলির গুড়া অর্থাৎ সাদা জেলির ন্যায়, সাদা গুড়ার ন্যায় সাদা অধক্ষেপ ধীরে ধীরে নিচে জমতে থাকে টেস্ট টিউবে। তাহলে জেলির গুড়া ধীরে ধীরে নিচে জমতে থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের যেটা মনে থাকে না সেই পড়া। এখন তোমরা যদি চাও, আমি এইটুকু একটু মুছে দেই, তোমরা যদি চাও যে আমি এদের সংকেতগুলো মনে রাখবো, তাহলে খেয়াল করো তো, এইটা একটা জটিল যৌগ ফর্ম করে, এর একটা বড় সংকেত আছে, কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটাই এই OH এর সাথে যুক্ত হয়ে এদের হাইড্রোক্সাইড তৈরি করবে। যেমন ফেরাস কি করবে? FeOH2 করবে, যেহেতু 2+। আর এটা যেহেতু ফেরিক, FeOH3 করবে। এটা অ্যালুমিনিয়াম, OH3 করবে। এটা ক্যালসিয়াম, OH2 করবে। এটা জিঙ্কের 2, তাহলে OH2 করবে। কত সহজ। আর থায়োসায়ানেট মানে কি? CnS। আর ফেরিক যেহেতু 3 আছে, তাহলে এই তিনটা এখানে যাবে, আর এটা যেহেতু 1 এখানে চলে আসবে। ক্যালসিয়াম অক্সালেটটা হাজারি স্যারের বইয়ে কি বলা আছে? আচ্ছা, আমি কিন্তু এটা হাজারি স্যারের বই থেকেই নিয়েছি, অন্য বইয়ে অন্য কিছু থাকলে মাপ চাই। আচ্ছা, ক্যালসিয়াম অক্সালেটের সংকেত একটা এপাশে লিখে বলছে এটা ভুল, এভাবে লিখতে হবে, তোমরা এটা একটু আলাদা করে শিখিও গাঠনিক সংকেতটা। ওকে, আর যেটা ফেরোসায়ানাইড, তো ফেরো আর ফেরির মধ্যে একটা জিনিস বলে রাখি, যেটা ফেরো মানে এখানে ফেরাস হচ্ছে 2+, যেটা সেটা, আর ফেরি মানে এখানে আয়রনটা হচ্ছে 3+ এরটা। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই ফেরোসায়ানাইডের সংকেতটা আমি যদি লিখি FeCN6, এটা হচ্ছে ফেরোসায়ানাইড, আর এটাই আবার ফেরিসায়ানাইড। তাহলে প্রশ্ন হচ্ছে পার্থক্য কোথায় ভাইয়া? খেয়াল করো, সায়ানাইড হচ্ছে কি -1, তাহলে 6টা আছে, 6 × -1, তাহলে কত হচ্ছে ভাই? -6। আমি জারণ মানটা বের করছি। আর যেহেতু ফেরোসায়ানাইড, তাহলে ফেরাস কত? 2+, তাহলে এটা যদি 2+ হয়, তাহলে 2+ অর্থাৎ +2 আর -6 কাটাকাটি করলে এই টোটাল জিনিসটার জারণ মান হচ্ছে -4। টোটাল জিনিসটার জারণ মান কত হচ্ছে ভাই? -4। তার মানে যেটা ফেরোসায়ানাইড তার জারণ মান হচ্ছে -4, বাট যেটা ফেরিসায়ানাইড এটার সংকেতটাও FeCN6, তাহলে এটা -6, কিন্তু এখানে যেহেতু আয়রনটা হচ্ছে 3+, তাহলে 3+ আর -6 কাটাকাটি করলে হবে কত? -3। অর্থাৎ ফেরোসায়ানাইডের বেলায় এর জারণ মান হচ্ছে -4, বিকজ ফেরোর এই Feটা হচ্ছে 2+, আর যেটা ফেরিসায়ানাইড সেখানে Feটা কিন্তু 3+ হওয়ার কারণে এর জারণ মানটা হচ্ছে -3। এখন খেয়াল করো,
তাহলে এই যৌগগুলো কি হবে, যেহেতু এটা Fe2+, তাহলে আমি যদি এখন এখানে Fe দেই, খুব খেয়াল, আমি যদি এখানে Fe দেই তাহলে দেখো Fe মানে কি +2, তো আমরা জানি এই যৌগটা এটা যোগ করলে জারণ মান যোগ করলে কি হবে, শূন্য হতে হবে। তাহলে যেহেতু এটা 2+, নিচে যদি 2 দেই 2 + 2, তাহলে এখানে +4 হচ্ছে, এটা -4, তাহলে 0। তাহলে এটাই হচ্ছে কি এই, অর্থাৎ আয়রনের যে যৌগের অধক্ষেপ পড়বে এটাই হচ্ছে সেই যৌগ। এখন যদি আমি ফেরিকটা আঁকতে যাই তাহলে একটা জিনিস খেয়াল করো, ফেরিকটা আঁকতে গেলে একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে, তো তোমরা জটিল যৌগের নামকরণ যারা পারো তাদের জন্য একটা ব্যাপার না, কোনো কিছুই না। তো ফেরিক মানে কি Fe, কিন্তু এটা তো 3+, তাহলে এখানে যদি আমি এখন 3 দেওয়ার ট্রাই করি তাহলে উপরে তো +2, তাহলে 3 দুগুণে তো 6, +6 হয়ে যাচ্ছে, কিন্তু এই টোটালটা কিন্তু -4, তাহলে শূন্য তো হচ্ছে না। তো যখন দেখবা যে এইটা আর এইটা যোগ করে শূন্য হচ্ছে না, তখন এর যেটা জারণ মান এর কত 4, সেই -4 হোক আর যাই হোক সেই 4টা এখানে দিবা, আর এর যেটা জারণ মান কত 3 সেটা দিয়ে দিবা এখানে। এই হচ্ছে আয়রনের এই যৌগ যার অধক্ষেপ পড়বে গাঢ় নীল। বুঝতে পেরেছো? আর আর কি এই কপারের জায়গায় আর জিঙ্কের জায়গায় ঠিক একই এই যৌগটাই, শুধু এফির জায়গায় একবার কপার লিখবা, এফির জায়গায় একবার জিঙ্ক লিখবা, তাহলে হয়ে গেল। আর এই দুইটার বেলায় কি হবে, বিশেষ করে আমি যদি Fe3+ এর ব্যাপারটা একটু দেখাই তোমাদেরকে, খেয়াল করো, এটা যেহেতু ফেরিসায়ানাইড, তাহলে ফেরিসায়ানাইড মানে FeCN6, তাহলে এটার জারণ মান কিন্তু -3, বলো কত, -3। আবার দেখো Fe3+, এটারও কিন্তু জারণ মান 3+, তাহলে দেখো তো এই দুইটা যোগ করলে এখন 0 হবে, তাহলে এটাই হচ্ছে সংকেত, এটাই হচ্ছে কি ফেরিসায়ানাইড সংকেত। তো আমার কাছে মনে হয় সংকেতগুলো খুব ইজি। আর পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, তাহলে পটাশিয়ামটা প্রতিস্থাপিত হয়ে সোডিয়ামের সাথে এটা মিলে হয়ে যাবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো সোডিয়াম প্রথমে লিখলা Na2 পাইরো অ্যান্টিমোনেট, Sb2O7 হচ্ছে অ্যান্টিমোনেট, সামনে H2। ওকে, তাহলে দেখো তুমি যদি এগুলোও লিখতে চাও তার সেটাও কিন্তু পারবা, কিন্তু ভর্তি পরীক্ষায়, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় মূলত এই দুইটা বেশি 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 ইম্পর্টেন্ট। তো আশা করি এটা কেমন করে মনে রাখবো, অনেকবার বলছি, এবং সামনে এই জিনিসটাও অ্যামোনিয়ামের তিনটা, আশা করি তিনটা দেখলেই মনে পড়বে। আর পটাশিয়ামের আগে ফেরো, দেন ফেরি, আগে 2 দেন 3, অলওয়েজ আগে 2 দেন কি 3, তারপর আবার পাইরো, ফেরো ফেরি পাইরো, দেন নেসলার প্রমাণ। ওকে, আশা করছি তোমরা ব্যাপারটা এনজয় করছো। যেহেতু একটু কঠিন পড়া, একটু তো কষ্ট হবে, একটু নিজে কয়েকবার প্র্যাকটিস করে দেখবা তুমিও পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।